মাদারীপুরে আত্মীয়ের বাসায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। রাজধানীর মুগদায় খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ৩। উপাচার্য নিয়োগ ঘিরে গাজীপুরের ডুয়েটে ব্লকেড। জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি হেনস্থার শিকার শিক্ষার্থীর। ধর্ষণ চেষ্টার ঘটনায় তদন্ত কমিটিকে ৩ দিনের আলটিমেটাম। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে দেয়া নিয়ে এনসিপি সিটি কর্পোরেশন দ্বন্দ্ব। দুপক্ষের পাল্টা কর্মসূচি ঘিরে জিইসি থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ। কুরবানির ঈদ ঘিরে জমে উঠেছে উত্তরাঞ্চলের পশুর হাট। খাবারের দর বৃদ্ধিতে ভালো দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তা, চুরি বাড়ায় রাত জেগে গোয়াল পাহারা। মধ্যপ্রাচ্য সংকটেও চলতি অর্থ বছরের রেকর্ড $31 বিলিয়ন প্রবাসী আয়। সরকারি সুযোগ সুবিধা বাড়লে বিনিয়োগেও আসতে পারে সুফল, মত বিশ্লেষকদের। দর্শক স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা রাত্রি। মাদারীপুরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে ৮ মাসের শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস এবং তাদের সন্তান। পুলিশ জানায় শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানীচন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুরের সাতপার এলাকার ইতালি প্রবাসী যতীন বারুইয়ার স্ত্রী মিষ্টি বারুই। রোববার বিকেলে আত্মীয় পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় বেড়াতে যান। পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তাদের ৩ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর 250 শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মাদারীপুরে ৩ জনের মরদেহ উদ্ধার নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে যেভাবে এই ঘটনাটি ঘটল সেটিকে আত্মহত্যাও বলা হচ্ছে, নতুন কিছু কি জানতে পেরেছেন কিনা? না, এখনও কিন্তু সেই ৩ জনের মৃত্যুর ঘটনার রহস্য কিন্তু কাটেনি। কিছুক্ষণ আগে আমাদেরকে পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদের জন্য সেই বারুইকে, যে মিষ্টি বারুই, তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর তারা তাকে জিজ্ঞাসাবাদ যা করেছেন তার সেই তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কিন্তু যে ৩ জন মারা গেছেন এই মিষ্টি বারুইয়ের সাথে তাদের আত্মীয়তার কী সম্পর্ক তা কিন্তু এখনও নিশ্চিত হতে পারেনি। এমনকি এই ৩ জনের পরিচয়ও কিন্তু পুলিশ পায়নি এবং এই ৩ জনের কোনো আত্মীয় স্বজনও, মৃত ৩ জনের কোনো আত্মীয় স্বজনও কিন্তু এখনও পর্যন্ত পুলিশের কাছে তাদের খোঁজ নেয়নি। তো এই ৩ জন কারা এবং তাদের পরিচয় কি, সেই বিষয় নিয়েও একটা রহস্য রয়েছে। পাশাপাশি মিষ্টি বারুই যে এই বাসায় ভাড়া থাকতেন, একা ভাড়াই থাকতেন, তার স্বামীকে নিয়ে যে ৩ জনের নাম এসেছে, জয়ন্ত, যতীন এবং বারুই, রতন নামে একজন, এই ৩ জনকে নিয়ে কে তার স্বামী তা নিয়েও কিন্তু রহস্য রয়েছে। অতএব এই মৃত্যু এবং এই নারীর রহস্যময় কথা নিয়ে কিন্তু নেপথ্যে কী ঘটনা রয়েছে সেই ঘটনা উদ্ঘাটনেই বারবার আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার কথা জানছেন। আমরা লক্ষ্য করছি যে এই ঘটনার প্রকৃত ঘটনাটি উদ্ঘাটনের জন্য এবং তার তথ্য জানার জন্য কিন্তু সকাল থেকে এখানে স্থানীয়রা জড়ো হচ্ছেন। তারা আতঙ্কে রয়েছেন, এলাকায় একটা শোকের ছায়াও নেমে এসেছে এবং তারা বলছেন এরকম রহস্যজনক মৃত্যুর ধোঁয়াশা যখন না কাটবে ততক্ষণ পর্যন্ত তারা আতঙ্কিতই থাকবেন। তো পুলিশ জানিয়েছেন আসলে যেই ৩ জনের মৃতদেহ তাদেরকে সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং মূলত তাদের ময়নাতদন্তের পরে জানা যাবে আসলে প্রকৃত ঘটনা কী।
তবে প্রাথমিকভাবে পুলিশ বলছে যে যেহেতু এই ঘরের ভেতর থেকে সিটকিনি লাগানো ছিল, সেহেতু এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে তারা ধারণা করছেন। তবে এটি একটি রহস্যজনক ঘটনা এবং এটাকে আরও তদন্ত সাপেক্ষেই জানা যাবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। তবে সবারই একটি জিজ্ঞাসা যে আসলে এই নারী একা থাকতেন এবং কেন থাকতেন। তার ঘরের মধ্যে কিন্তু অনেক ধরনের মাদকাসক্তের জিনিসও পাওয়া গেছে। তো আসলে বিষয়টি নিয়ে বেশ জটিল আকার ধারণ করেছে এবং এই জটিলতা কাটাতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। রাত্রি মাদারীপুরে 3 জনের মরদেহ উদ্ধার নিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। এদিকে রাজধানীর মুগদায় খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। র্যাবের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। রোববার বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের একটি বাসার বেসমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের 7টি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে সকালে মানিকনগর থেকে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় লোকজন বেসমেন্ট থেকে দুর্গন্ধ পেলে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, দুষ্কৃতিকারীরা ওই ব্যক্তিকে হত্যার পর হাত পা সহ মরদেহ 7 টুকরো করে সেখানে ফেলে গেছে। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে গতকালের সংঘর্ষের জেরে ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, ক্যাম্পাসের এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন একটু জানাবেন? রাত্রি গতকালকে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের পর যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর থেকে কিন্তু উত্তাল রয়েছে গাজীপুরের যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি। এবং সেই গতকালকে সংঘর্ষের পর আজকেও কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে এবং আজকে এই ব্লকেট কর্মসূচি দিয়ে কিন্তু শিক্ষার্থীরা 3টি দাবি জানিয়েছেন। গতকালকে পর্যন্ত শিক্ষার্থীদের দাবি ছিল একটি, সেটি হচ্ছে ডুয়েটের বাহির থেকে কাউকে ভিসি নিয়োগ না দিয়ে ডুয়েটের অভ্যন্তরীণ অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে যেন ভিসি নিয়োগ দেওয়া হয়, সেই দাবি কিন্তু গতকাল পর্যন্ত ছিল। তবে তার সঙ্গে কিন্তু আজকে কিন্তু আরো নতুন করে 2টি দাবি যোগ করেছেন। সেটি হচ্ছে গতকালকে ভিসির এই নিয়োগকে কেন্দ্র করে যে শিক্ষার্থীদের যে রক্ত ঝরেছে, সে কারণে যে এই ভিসিকে অপসারণ করতে হবে দ্রুত, এবং পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থীদের অপর একটি যে অংশ রয়েছে, সেই অংশটি যারা জড়িত তাদেরকে অবিলম্বে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা কিন্তু তারা দাবি করছেন। এবং আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি, সকাল থেকে এই ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কিন্তু যে ক্যাম্পাসের মূল গেটটি রয়েছে, সেই মূল গেটটি কিন্তু বন্ধ করে দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং তাদের স্লোগানে কিন্তু বারবারই কিন্তু উঠে আসছে যে নতুন ভিসি যিনি রয়েছেন তাকে অপসারণ করে নতুন করে একজন ভিসি দেওয়া হোক। এবং পাশাপাশি গতকালকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মাঝে কিন্তু ভিসি কিন্তু যোগদান করেছেন এবং তিনি পাশে যে ডুয়েট ক্যাম্পাসের সামনে যে সদর উপজেলা ইউনো অফিস, সেখানে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। যে কারণে শিক্ষার্থীরা বলছেন যে যিনি ইউনো অফিসে যিনি ভিসি নিয়োগ করেছেন, তিনি যেন সেখানে যেন কাজ করেন, তিনি যেন এই ক্যাম্পাসে না আসেন, সেজন্য কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন। পাশাপাশি এই যে শিক্ষার্থীরা যে ব্লকেট কর্মসূচি পালন করছেন, সেটিকে ঘিরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন আজকে তৈরি না হয়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বাইরে, ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই পুরো ক্যাম্পাস উত্তাল রয়েছে। এবং আমাদের যে শিক্ষার্থীরা যে এখানে যে বারবার কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং শিক্ষার্থীদেরকে আমরা দেখছি যে গতকালকে যারা আহত হয়েছেন, সেই সকল আহত শিক্ষার্থীরাও কিন্তু এখানে কিন্তু এই বিক্ষোভের সাথে কিন্তু যোগ দিয়েছেন। এবং শিক্ষার্থীদের দাবিগুলো কিন্তু বেশ জোরালো করে তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে অবিলম্বে যারা এই ঘটনা, এই হামলার সাথে জড়িত, অর্থাৎ নতুন ভিসি নিয়োগকে ঘিরে যে শিক্ষার্থীদের যেহেতু রক্ত ঝরেছে, সেই শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছেন, একটা জনক, সেই হামলার বিচার দাবি করছেন। এবং বলে রাখি যে গতকালকে এই হামলার ঘটনার শিক্ষার্থীদের 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি পক্ষ নতুন ভিসির পক্ষ অবলম্বন করেন এবং শিক্ষার্থীদের বড় একটি অংশ তারা কিন্তু এই ভিসির বিপক্ষে অবস্থান করেন। সম্প্রতি অর্থাৎ গত 14 যে মে, সেদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইকবাল,
তাকে কিন্তু এই গাজীপুরের ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে গতকালকে কিন্তু শিক্ষার্থীরা যখন এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন, সেই সময় ভিসির প্রবেশ করার পরে কিন্তু এখানে দুই পক্ষে বিভক্ত হয়ে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সেই ঘটনায় কিন্তু প্রায় পুলিশের 7 সদস্য সহ মোট 20 জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে আজও কিন্তু উত্তাল রয়েছে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে গতকালের সংঘর্ষের জেরে ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ইফতেখার রায়হান। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার আন্দোলনের মাঝেই এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে। এর মধ্যে অভিযুক্তদের থানায় হস্তান্তর করা হয়েছে। তবে নিরাপদ ক্যাম্পাস ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এক নারী শিক্ষার্থী। অন্যদিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তদন্ত কমিটিকে 3 দিনের সময় দিয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার সঙ্গে এর আগে যুক্ত হয়েছিলাম, তখন দেখছিলাম আমরা এক নারী শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। তার সঙ্গে কথা হয়েছে কিনা, তিনি আসলে কি বলছেন এবং সব মিলে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে জাবি ক্যাম্পাসে? চলমান আন্দোলনের অংশ হিসাবে আপনি যেমনটি বলছিলেন, গতকাল কিন্তু প্রশাসনিক ভবনে আন্দোলনকারী তালা ঝুলিয়ে দিয়েছিলেন এবং তাদের দাবি ছিল অপরাধীকে গ্রেফতার এবং প্রক্টরের পদত্যাগ সহ আরো বেশ কিছু দাবিতে কিন্তু তারা সে তালা ঝুলিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি মহোদয় কিন্তু 1 সপ্তাহের জন্য একটি কমিটি তৈরি করেছিলেন, যে কমিটি 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিবে, যারা আসলে এই ঘটনার জন্য দোষী তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সেই দাবি প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি এসেছিল সেটিকে প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেটি 3 দিনের সময় দিয়েছে। মানে আগামী 20 তারিখ পর্যন্ত তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে এবং আসামিকে গ্রেফতার করবে, পাশাপাশি প্রক্টরের পদত্যাগ নিশ্চিত করবে। সেই দাবি ছড়িয়ে দিয়ে কিন্তু প্রশাসনের প্রতি গতকাল তারা তালা খুলে দিয়েছিল এবং আজকেও কিন্তু এরপরে আমরা দেখেছি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে। আজকে মানে গত রাতে একটি ঘটনা ঘটেছে, মধ্যরাতের ঠিক আগে 11টার দিকে প্রক্টর অফিসের সামনে এক নারী শিক্ষার্থী বহিরাগত দ্বারা শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানে একজন নারী অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কিন্তু উপাচার্য মহোদয় অধ্যাপক ডক্টর কামরুল হাসান এই নারী শিক্ষার্থীর সাথে মানে কথা বলতে এসছেন। আমরা দেখাচ্ছি, যে দেখানোর চেষ্টা করছি, উপাচার্য মহোদয় কিন্তু এসছেন এখানে ওই নারী শিক্ষার্থীর সাথে কথা বলতে। তিনি আসলে কেন অবস্থান নিয়েছেন এবং তার যে প্রক্টরের যে পদত্যাগের দাবি, পাশাপাশি এখানকার যে অপরাধী অভিযুক্ত তাকে গ্রেপ্তার সহ বিচার নিশ্চিত করার দাবিতে কিন্তু এখানে তিনি এসছেন। তো আমরা আসলে দেখাচ্ছিলাম সরাসরি যে ভিসি মহোদয় কিন্তু কথা বলছেন সেই নারী শিক্ষার্থীর সাথে এবং ভিসি মহোদয় একটু আগে আমাদের সাথে কথা বলছেন। তিনি আসলে এসছেন এই নারী শিক্ষার্থীর সাথে কথা বলবেন যে আসলে তার যে সেই দাবি পূরণের বিষয়ে, দাবি কতটুকু বাস্তবায়ন হবে এবং অপরাধীকে গ্রেফতার করা হবে কিনা এবং প্রক্টরের পদত্যাগের বিষয়টি বিবেচনা করা হবে, এইসব বিষয়ে কথা বলার জন্য তিনি এখানে এসছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সব শেষ। হুমায়ুন কবির যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত। চট্টগ্রামের টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি মুছে দেয়া ও আঁকা নিয়ে এনসিপি ও সিটি মেয়রের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। সকাল 10টায় উভয় পক্ষ কর্মসূচি দেয় নগরীর দেওয়ানহাট থেকে জিইসি পর্যন্ত পুরো এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। এদিকে সকাল 10টার কিছুটার পর সিটি কর্পোরেশনের কিছু কর্মচারী এনসিপির বিরুদ্ধে মিছিল নিয়ে কর্পোরেশনের সামনে সড়কে অবস্থান নেন। এর আগে গতকাল রাতেও উভয় পক্ষ টাইগার পাস মোড়ে গ্রাফিতি আঁকতে এসে মুখোমুখি অবস্থান নেয়। এনসিপি নেতাকর্মীদের দাবি, ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে দিয়ে সিটি মেয়র তা বিজ্ঞাপনের জন্য লিজ দিতে চায়। তবে তা অস্বীকার করে পুনরায় অঙ্কন করতেই পুরনো গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সিটি মেয়র। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। এই পিলারগুলো যে কালার করা হচ্ছে এগুলো আমি নিজেও জানি না। এটা আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ থেকে আমাদের যে রুটিন একটা ওয়ার্ক হয় 6 মাস পর 1 বছর পর যখন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেখানে আপনার ব্যানার খোলা হয়, পোস্টার খোলা হয়, পোস্টার মুছে ফেলা হয়। ইভেন আমাদের যে
রয়্যাল বেঙ্গল টাইগারগুলো টাইগার পাসে আছে 3টা বাঘ, দেখবেন এগুলো কালার করা হয়েছে। আমি কোনো এই ধরনের ইনস্ট্রাকশন কখনো কোনো সময় যে এই গ্রাফিতিগুলো উঠানোর জন্য কিংবা মুছে ফেলার জন্য এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি এখনো পর্যন্ত কখনো আমি দিনে এবং দিব না, কারণ জুলাই আগস্টের চেতনা আমি ধারণ করি। এ নিয়ে আরও জানাতে নগরীর টাইগার পাস এলাকা থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, এনসিপি এবং সিটি মেয়রের যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে, এই মুহূর্তে আসলে দ্বন্দ্বের সবশেষ পরিস্থিতি কি দেখছেন আপনি? রাত্রি মূলত ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যার পরেই টাইগার পাসের যে ফ্লাইওভার সেখানে যে আন্দোলনটি হয়েছিল 2024 জুলাইয়ে, সেই আন্দোলনের গ্রাফিতি আঁকা ছিল, সেখানকার ঘটনাগুলোর বর্ণনা দেওয়া হয়েছিল সেই টাইগার পাসের যে ফ্লাইওভার তার পিলারে। সেটি সিটি কর্পোরেশন মুছে দিয়ে নতুন করে রং করে। সিটি কর্পোরেশন দাবি করেছে যে তারা নতুন করে রং করে আবারও সেখানে গ্রাফিতি আঁকার কথা এবং প্রয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অথবা মেয়র নিজে টাকা দিয়ে সেখানে গ্রাফিতি আঁকবেন। অন্যদিকে এনসিপি যে দাবিটি করেছে তারা বলছে যে জুলাইয়ের যে আন্দোলন সেই গ্রাফিতি মুছে দিয়ে সিটি কর্পোরেশন একটি বিজ্ঞাপনী সংস্থাকে সেই পিলারগুলো লিজ দিয়েছে এবং সেখান থেকে অর্থ আয়ের একটি চেষ্টা করছে। এইটিকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় এনসিপি একটি কর্মসূচি দেয়, তারা সেখানে মিছিল সমাবেশ করে এবং তারা এই পিলারগুলোতে নতুন করে গ্রাফিতি আঁকা শুরু করে। এর পরপরই সেখানে মেয়রের যে অনুসারী রয়েছে ছাত্রদল নেতাকর্মী তারা জড়ো হতে শুরু করেন, ফলে দুই পক্ষের মধ্যে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে মাঝখানে আসলে দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নেয়, বলা যায় যে বড় ধরনের কোনো সংঘর্ষর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আজকে সকালেও দুই পক্ষ সেখানে গ্রাফিতি আঁকার কর্মসূচি দিলে একেবারে দেওয়ানহাট থেকে জিইসি পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করে সিএমপি গণবিজ্ঞপ্তিতে যে এখানে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। তারপরেই তারা কড়া অবস্থান নেয় পুরো এলাকাটি জুড়ে এবং এর পরপর আমরা দেখেছি যে কোনো পক্ষই আসলে সেখানে জড়ো হননি। একটি ছোট্ট মিছিল এসেছিল সিটি কর্পোরেশনের কর্মচারীদের, তারা সেটি মিছিলটি নিয়ে সিটি কর্পোরেশনে চলে যায় এবং এর পরপর মেয়র সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকদের ডেকে নিয়ে সিটি কর্পোরেশনে। তিনি বলছেন যে গ্রাফিতি আঁকার জন্য তিনি এর আগেও নগরীর বিভিন্ন জায়গায় যারা ছাত্র জনতা রয়েছে তাদেরকে তিনি অর্থায়ন করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন। এখানে নতুন করে গ্রাফিতি আঁকতে চেয়েছেন যেহেতু পিলারগুলো বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তিনি বলছেন যে এখানে নতুন করে চসিকের পক্ষ থেকে গ্রাফিতি আঁকা হবে, তবে সামনে যেহেতু স্থানীয় নির্বাচন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপির কিছু সংখ্যক নেতাকর্মী এই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ, জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে আসিফ ইকবাল খান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আসিফ, এনইসি সভায় আজ কি নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। রাত্রি সকাল 10টায় আগারগাঁয়ের পরিকল্পনা কমিশনে বৈঠকটি শুরু হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকটি, যেটি বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি চলছে। এবং একটু জানিয়ে রাখি, সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কিন্তু এই সভায় উপস্থিত রয়েছে, অংশ নিয়েছেন। একটু যেটি আপনি প্রশ্ন করছিলেন যে বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে, আজকে আমরা আলোচ্য সূচিতে জানতে পেরেছি যে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিয়ে আজকে আলোচনা হতে পারে এবং এডিপিটির আজকে চূড়ান্ত অনুমোদনও হয়ে যেতে পারে, এরকম একটি ধারণা আমরা পেয়েছি। অর্থাৎ আজকেই সরকারের যে আগামী বছরের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি রয়েছে এডিপি, সেটি অনুমোদন হতে পারে। এছাড়া আমরা জানতে পেরেছি সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিকী কৌশলগত যে রূপরেখাটি রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা হবে এবং সেটিও আজকে চূড়ান্ত হতে পারে। একটু জানিয়ে রাখি, এই সরকারের বর্তমান সরকারের সময়ে এই কমিটির বৈঠকে আজকে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন এবং এটির উপরে আসলে নির্ভর করে আগামী অর্থ বছর বা আগামী বছরটি দেশের উন্নয়ন কর্মসূচি বা কর্মপরিকল্পনা কিভাবে চলবে। তো সেই বিষয়টি যেহেতু আজকে অনুমোদনের একটি কথা আমরা শুনতে পাচ্ছি এবং সেই নিয়ে আলোচনা হবে। একটু জানিয়ে রাখি, আজকের বৈঠকটি কিন্তু একটু দীর্ঘ বৈঠক, সকাল 10টায় শুরু হলেও আমরা যা শুনতে পেরেছি
দুপুর 1টা পর্যন্ত আসলে বৈঠকটি চলবে, অর্থাৎ একটি দীর্ঘ বৈঠক। এবং এই বৈঠকের মাধ্যমেই যে বার্ষিক কর্মসূচিটি রয়েছে 2026-27-এর, সেটি অনুমোদনের একটি পর্যায়ে বা অনুমোদন আজকে হয়ে যেতে পারে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, অর্থাৎ সংস্কার ও উন্নয়নের যে কর্মপরিকল্পনা আগামী 5 বছর, অর্থাৎ 2026 থেকে 2030 সাল পর্যন্ত যে কর্মপরিকল্পনাটি রয়েছে, পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা রয়েছে, সরকার কি ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করবে, কি ধরনের উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে, এই আগামী 5 বছরের যে কর্মপরিকল্পনাটি রয়েছে সেটিও আজকে চূড়ান্ত অনুমোদন হতে পারে বলে কিন্তু আমরা একটি ধারণা পেয়েছি। তো এখনো বৈঠকটি চলছে, দুপুর 1টা নাগাদ বৈঠকটি শেষ হলে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, যেখানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফ করবেন আমাদের। তখন আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো যে আজকে বৈঠকে আসলে কি কি চূড়ান্ত হলো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। এনএসসি সভার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান। এদিকে সিলেটের সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে মৌলভীবাজার ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। সিলেটে আজ 2 শিশু সহ বিভাগে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে 37 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মৃত 37 জনের মধ্যে ল্যাব পরীক্ষায় 5 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বেশিরভাগই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 275 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5000। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে, প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। একইভাবে মৌলভীবাজারেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে বড়রাও। এছাড়া কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। সিলেটে আসলে হামের উপসর্গ বা হামের রোগীদের প্রকোপ কিছুটা এখনো আসলে ঊর্ধ্বমুখী। আসলে আমাদের হাসপাতালে আগে 60 শয্যা বিশিষ্ট পিআইসিইউ চালু ছিল, এখন আমরা চেষ্টা করছি সেটিকে দ্বিগুণ করার। আজকের ভিতরেই সেটি সম্ভব হবে ইনশাল্লাহ। আমরা বর্তমানে 14 সংখ্যার একটি পিআইসিইউ চালু করব। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। বগুড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন আকৃতির গরু দরদাম করে কিনে নিচ্ছেন ক্রেতারা। পাশাপাশি খামার থেকে অনলাইনেও কেনাবেচা চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, কোন আকৃতির গরু কত দামে বিক্রি হচ্ছে জানাবেন? হ্যাঁ, রাত্রে আপনি জানেন যে কুরবানি আর বেশি দিন নাই, আর এরই মধ্যে কিন্তু হাট বাজারগুলোতে গরু উঠতে শুরু করেছে এবং জমজমাট বেচা কিনাও হচ্ছে কোনো কোনো হাট বাজারে। তবে এখানে যে হাটটিতে রয়েছে সেই হাটটিতে হয়তো আরও 1 ঘন্টার পরে এখানে বেচা কিনা পুরো দমে শুরু হবে। তবে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে গরু কিন্তু ইতিমধ্যে এসে গেছে। আর এই গরুগুলো দামের কথা যেটি বলছেন, এই যে আমার সামনে যে গরুগুলো দেখা যাচ্ছে প্রায় 4 থেকে 4.5 মণ ওজন হবে লাইভ ওজন, আর 360 কেজি হচ্ছে গোশ হবে। এরকম গরুগুলো এখানে দাম চা হচ্ছে 1,60,000, 1,50,000 টাকা হলে তারা বিক্রি করবে। আর অন্যান্য যে গরুগুলো আছে ছোট বড় বিভিন্ন আকৃতির যে গরুগুলো রয়েছে, বিশেষ করে এখানে 80,000 টাকা থেকে 1,10,000, 1,20,000 এরকম গরুই কিন্তু এই হাটটিতে বেশি দেখা যায়। আর গ্রামের হাট এটি। আর যে গরুগুলো, এই গরুগুলো কিন্তু বেচা কিনা বেশি হয়ে থাকে। আর যদি আমি বলি যে লাইভ ওজনে অর্থাৎ আস্ত গরু যদি কেউ কিনতে চায় তাহলে খামারগুলো থেকে গরুগুলো কেনা যায়। সেখানে তার দাম ধরা হয় 550 থেকে 600 টাকা কেজি ধরে দাম বিক্রি করা হয়। আর এই লাইভ ওজনে যে গরুগুলো খামার থেকে বিক্রি হতে হয় সেগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে বিক্রি হয় এবং নির্দিষ্ট সময়ে চাহিদা মতন, ক্রেতার চাহিদা মতন সময়ে কিন্তু তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আর হাট বাজারগুলোতে জাল টাকা শনাক্ত করার বেশ একটা ব্যবস্থা রয়েছে। তাছাড়া সুস্থ গরু বিক্রি করারও একটা
ডাক্তাররা এখানে তদারকি করছেন। সব মিলে যে গরুর যে বেচা কিনাগুলো সে আস্তে আস্তে, আরও তো সময় আছে, আস্তে আস্তে কিন্তু আরও বেশি বেচা কিনা এখানে হবে বলে মনে করছেন এখানে ইজারাদাররা। আর ইজারাদাররা এখানকার যারা বাহিরের ব্যাপারীগুলো রয়েছেন আসছেন এই হাটে, তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, তাদের পরিবহন সুবিধা, টাকা উত্তোলনের সুবিধা থেকে আরম্ভ করে তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা কোনো ইজারাদার করছেন। এই হাটে ইজারাদার যেটি জানিয়েছেন যে সেটা হলো এখানে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য তারা সবসময় এখানে তৎপর রয়েছেন এবং কেনা বেচা কোনো যেন অসুবিধা না হয় তারা সেটাও দেখছেন। অর্থাৎ সুবিধা দেওয়া হচ্ছে, যারা ক্রেতারা আসছেন বিভিন্ন জায়গাতে তাদের সুবিধা দেওয়া হচ্ছে এবং বেচা কিনা যেন কোনো ত্রুটি না হয় সেদিকেও দেখা হচ্ছে। তো এই ছিল রাত্রি আমার কাছে বগুড়ার যে কুরবানি হাটে বেচা কিনা তার সর্বশেষ তথ্য। মাজিদুর রহমান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে নগরীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, কি নিয়ে আসলে দ্বন্দ্ব পরিবহন নেতাদের? সমস্যার সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নিয়েছে কি? রাত্রি মূলত আসলে কেন্দ্রীয় কমিটি থেকে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হচ্ছে শ্রমিকদের। এই কমিটি নিয়ে দীর্ঘদিন থেকেই আসলে নানা ধরনের গুঞ্জন ছিল এবং পরবর্তীতে যখন এই কমিটি ঘোষণা করা হয়, যাদেরকে আসলে ঘোষণা করা হচ্ছে সেই বিষয়টি আসলে রাজশাহী জেলা শ্রমিকরা আসলে এটি মেনে নেননি এবং তারা দাবি করেছেন যে এই কমিটিতে আসলে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং এর ভিত্তিতেই গতকালকে থেকে রাত্রি থেকে আসলে খানিকটা উত্তপ্ত ছিল পরিবেশ এবং সেই উত্তপ্ত পরিবেশের পরে আজকে সকালে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ রুটে এবং পরবর্তীতে সকল দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে। এতে আসলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা, বিশেষ করে দূরপাল্লায় যারা পৌঁছবেন। আজকে আমরা রাজশাহী নগরীর শিরোইল এবং ভদ্রা বাস স্ট্যান্ডে গিয়ে যেতে দেখেছি রাজশাহী থেকে নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, সৈয়দপুর এবং বগুড়ার যে সমস্ত যাত্রীরা আছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় করেছেন এবং অপেক্ষা করার পরে তারা কেউ আসলে এখান থেকে সিএনজি এবং অটোরিকশা যোগে নাটোরে গিয়েছেন এবং এই সমস্ত ছোট ছোট যানবাহন এই সুযোগে কিন্তু ভাড়াও বাড়িয়েছে, প্রায় দ্বিগুণ পর্যায়ে আসলে ভাড়া পৌঁছেছে, যেটি আসলে আরও বেশি ভোগান্তিতে ফেলেছে যাত্রীদের। এই অবস্থায় এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রত্যেকটি গাড়ি বন্ধ দেখছি। রাজশাহী থেকে ঢাকা রুট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জেলার রুটগুলো রয়েছে সেই রুটের কিন্তু আসলে যান চলাচল আসলে বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আসলে যেটি জানা গেছে যে আসলে শ্রমিক ইউনিয়নের কে কেন্দ্র করে আসলে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক যে ঘোষণা করা হচ্ছে সেটি আসলে শ্রমিকরা মানতে চান না এবং এই সমাধানের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাথে বিকেলে নাগাদ একটি বৈঠকে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে একটা সমাধান আসতে পারে বলে এখন পর্যন্ত আমরা আসলে ধারণা পেয়েছি। তবে সেটি আসলে কতটুকু সঠিক সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত করেনি মোটর শ্রমিকের কেউ এবং এইটির সমাধান যেন দ্রুত হয় এবং যাত্রীদের যে ভোগান্তি সেটি যেন লাঘব হয় সেই চেষ্টা আসলে করা হচ্ছে। আমরা রাজশাহী ঢাকা বাস স্ট্যান্ডে প্রত্যেকটি কাউন্টারে দেখছি যে তারা নির্দেশনা পেয়েছেন যে বাস চলাচল বন্ধ থাকবে, যার কারণে এখন পর্যন্ত যে অন্যান্য বিকেল পর্যন্ত যে বাসগুলো ছিল তার যে টিকিট বিক্রি সেটি বন্ধ হয়েছে এবং যেই বাসগুলো দুপুরের নাগাদ ছিল সেই দুপুরের টিকিটগুলো বাতিল করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আসলে এই পরিস্থিতি থাকবে যতক্ষণ না পর্যন্ত এটির সমাধান হচ্ছে। অর্থাৎ এই যে শ্রমিক ইউনিয়নের যে কেন্দ্রীয় ঘোষিত যে কমিটি, সেই কমিটি আসলে স্থানীয় শ্রমিকরা মানতে চান না বিধায় আসলে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটির সমাধানের জন্য প্রশাসন সহ যারা স্থানীয় কর্মকর্তারা রয়েছেন তারা কেন্দ্রের সাথে যোগাযোগ করছেন এবং এটির আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান আসবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো রাত্রেই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাকিবুল হাসান। এদিকে গেল 5 অর্থ বছরে প্রবাসী আয় ক্রমাগত বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংকটেও এই আয় ঊর্ধ্বমুখী। এমনকি 2025-26 অর্থ বছরের 1.5 মাস বাকি থাকতেই প্রবাসী আয় দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। চলতি অর্থ বছরে $31 বিলিয়ন ছাড়িয়ে গেছে রেমিটেন্স। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন ভোগ ব্যয়ের কারণে প্রবাসী আয় পরোক্ষভাবে দেশের উৎপাদনে ভূমিকা রাখছে। তবে সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করলে বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক ফলাফল আসতে পারে। প্রবাসী আয় নিয়ে কামরুল হাসান জনির 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আছে।
শেষ 5 অর্থ বছরে ক্রমাগত বাড়ছে প্রবাসী আয়। 2025-26 অর্থ বছরের 1.5 মাস বাকি থাকতেই এই আয় দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। একক অর্থ বছর হিসেবে $31 বিলিয়ন ছাড়িয়ে গেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। গেল অর্থ বছরে প্রবাসী আয় এসেছিল প্রায় $30 বিলিয়ন। এবারও মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সর্বাধিক রেমিটেন্স পাঠিয়েছেন। বৈধ পথে রেমিটেন্স পাঠানো, বিনিয়োগ ও সঞ্চয়ে উৎসাহিত করতে প্রবাসীদের 2.5% নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গেল অর্থ বছর এ বাবদ প্রণোদনা দেয়া হয় 5,700 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রপ্তানি আয়সহ অর্থনীতির বিভিন্ন সূচক নিম্নগামী হওয়া সত্ত্বেও রেমিটেন্স রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যে পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করি তার চেয়ে অধিক পরিমাণ পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি। এই যে গ্যাপ, সেই গ্যাপটা পূরণ করে কীভাবে রাষ্ট্র পূরণ করে বিদেশি রেমিটেন্স যেটা আহরিত হয় তার মাধ্যমে রিজার্ভ বিল্ড আপই হয় রপ্তানি প্লাস রেমিটেন্স আহরণ মাইনাস ইম্পোর্ট এর মাধ্যমে। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় সরাসরি উৎপাদনশীল খাতে খুব বেশি বিনিয়োগ না হলেও ভোগব্যয়ের কারণে পরোক্ষভাবে দেশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তবে প্রত্যক্ষ বিনিয়োগেও এই আয় কাজে লাগানো সম্ভব। সামান্য পুঁজি নিয়েও ফিরে আসা প্রবাসীদের প্রাতিষ্ঠানিক ঋণ সহায়তা দেয়া গেলে বিনিয়োগে ইতিবাচক ফল আসবে। প্রবাসী কল্যাণ আমাদের ব্যাংক আছে এবং অন্যান্য যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা যদি তাদেরকে ওই সময়টাতে এটার এগেনস্টে লোন দিল এবং তিনি তার ওই দক্ষতা অনুযায়ী একটা বিনিয়োগ করলেন, এটা আমার মনে হয় যে বিনিয়োগের ক্ষেত্রেও এটার একটা ইতিবাচক প্রতিফল আমরা পেতে পারি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, দেশে বিনিয়োগে প্রবাসীদের উৎসাহিত করতে আলাদা অর্থনৈতিক জোন, প্রবাসী সিটি সহ বেশ কিছু কর্ম পরিকল্পনা রয়েছে সরকারের। ঢাকা এবং ঢাকার বাইরের জেলা শহরে প্রবাসী সিটি গড়ে তোলার একটা পরিকল্পনা আছে, সেখানে তারা বিনিয়োগ করতে পারবে। প্রবাসী যারা আছে দেশের বাইরে তাদের জন্য একটা আলাদা অর্থনৈতিক জোন করে তোলা, যেখানে তারা বিনিয়োগ করবে। তো সেটার সবকিছু সম্ভাব্যতা যাচাই বাছাই করে আমরা হয়তো সিদ্ধান্ত নেব। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার করতে হলে বিনিয়োগের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন ঢাকা। শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকরা। এর অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? তারা বিক্ষোভ কর্মসূচি করছে, এখান থেকে আসলে তারা কি বলতে চাচ্ছেন? রাত্রি আমরা দেখেছি সকাল 11:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান ফটক এবং তার আশপাশে অবস্থান নিয়ে শরীয়তপুরে যে চিকিৎসক হামলার ঘটনা সেটির প্রতিবাদ জানায় ইন্টার্ন চিকিৎসকরা, এবং সেই কর্মসূচি থেকে তারা আগামী 20 ঘন্টা অর্থাৎ আগামীকাল সকাল 8টা পর্যন্ত তারা একটি কর্মবিরতি দিয়েছে এবং এই পর্যন্ত তারা আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা কার্যক্রম সেখান থেকে তারা বিরত থাকবেন বলে জানিয়েছেন। এবং তারা একটি স্মারকলিপি চট্টগ্রাম মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন সেই বরাবর তারা দিচ্ছেন। সেখান থেকে তারা চিকিৎসক সুরক্ষা আইন সেটি বাস্তবায়নের উপর দাবি জানাচ্ছেন এবং চিকিৎসার যে পরিবেশ, কারণ বিভিন্ন সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে রোগীর স্বজনের এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সেই ধরনের অপ্রত্যাশিত ঘটনা এবং তাদের যে সুযোগ সুবিধা, অর্থাৎ চিকিৎসকদের দাবি হচ্ছে যে সীমিত সুযোগ সুবিধা এবং সীমিত জনবল নিয়ে তাদের চিকিৎসা দিতে হয়, যে কারণে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। এখন আসলে এই শরীয়তপুরের যে ঘটনা, সেই ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রাম শাখা, এবং এখানে যারা সিনিয়র চিকিৎসক আছেন তারা অবস্থান নিয়েছেন। তাদেরও আসলে প্রতিবাদের জায়গা থেকে তারা বলছেন যে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে বা কিংবা সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে মূলত 4 থেকে 5 গুণ নিয়ে তাদের, এবং এটি আসলে অনেক বেশি 2200 সজ্জার হলেও এখানে অত্যন্ত সীমিত সুযোগ, অর্থাৎ 3 থেকে 4 ভাগ কম
নিয়েই কিন্তু এখানে চিকিৎসকদের চিকিৎসা দিতে হয়। প্রতিটি ওয়ার্ডেই দেখা যায় যে রোগী কিন্তু শুয়ে চিকিৎসা, সুতরাং আসলে গুরুত্ব সহকারে নিয়ে তারা সরকারের প্রতি দাবি জানাচ্ছে যাতে আরও বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয় এবং বেডের বাইরে যাতে রোগী রাখা না হয়, এবং পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষার জন্য যে আইন, চিকিৎসকদের চিকিৎসা দেওয়ার জন্য যে পরিবেশ, সেগুলো যাতে নিশ্চিত করা হয়। এবং এগুলো নিশ্চিত করা না পর্যন্ত আসলে তারা আরও কঠোর কর্মসূচিতে বা কঠোর আন্দোলনে যাওয়ার 20 ঘন্টার কর্মবিরতি এখন চলছে, যেটি আগামীকাল সকাল 8টা পর্যন্ত বলবৎ থাকবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল করিম। আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস হলো 2টি মার্কিন যুদ্ধ বিমান। ধ্বংস হওয়া EA-18G মডেলের যুদ্ধ বিমান দুটি মার্কিন নৌবাহিনীর, যার মূল্য প্রায় $7 কোটি। আইডাহোতে মাউন্টেন হোম এয়ারফোর্সের বেসে এয়ার শো চলাকালে এই ঘটনা ঘটে। তবে বিমান থেকে নিরাপদে বের হয়ে এসেছে 4 পাইলট। জানার ভুইয়া জানাচ্ছেন বাকিটা। রোববার যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ারফোর্সের বেজে এয়ার শোতে অংশ নিয়ে নানা স্ট্যান্ড দেখাচ্ছিল মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধ বিমান। এ সময় মাঝ আকাশে তাদের সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রদর্শনীর সময় বিমান দুটি পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। এরপর সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বিমানই দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্যারাশুটের সাহায্যে 4 পাইলটকে শূন্যে ভাসতে দেখা যায়। তবে তাদের শারীরিক অবস্থা নিয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এয়ারফোর্স বেস কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার পর বাতিল করা হয়েছে এয়ার শো। নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে জারি করা হয়েছে লকডাউন। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনা কবলিত EA-18G গ্রাউলার যুদ্ধ বিমানগুলো ওয়াশিংটনের উইটবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক। এর একটি বিমানের দাম প্রায় $7 কোটি। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। নিচে আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।